নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। মুর্শিদাবাদের হিংসা নিয়ে রাষ্ট্রপতি শাসনের যে আর্জি আজকে আদালতে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিয়েছে। দেখুন, জেনারেলি যেটা হয় যে আদালত কোনো সময় কোনো জায়গায় রাষ্ট্রপতি শাসন জারির নির্দেশ দেয় না, সেটা কারণ, কিন্তু আজকে এই রাষ্ট্রপতি শাসন নিয়ে আদালত যে বক্তব্য রেখেছেন, তাতে কিন্তু একটা বৃহত্তর বিতর্ক সামনে চলে এসেছে। চলুন আজকে আমরা সেটা নিয়েই আজকে আলোচনা করি। সেখানে মুর্শিদাবাদের হিংসা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবিলম্বে শীর্ষ আদালতের হস্তক্ষেপের আবেদন করে মামলা করেছিলেন ওই আইনজীবী। দাবি করেছিলেন যে 355 ধারা জারি করে রাষ্ট্রপতি শাসনে বিচারপতি বি আর গাভাই আর পরবর্তীকালে যিনি প্রধান বিচারপতি হবেন জাস্টিস সঞ্জীব খান্নার পর, এবং বিচারপতি জজ মাসিহার এজলাসে এই শুনানি হয়। তখন আইনজীবী কোর্টে বলেন যে শান্তি বজায় রাখতে যে আধা সামরিক বাহিনী মোতায়েন থাকা দরকার। তিনি আর্জি জানান 3 প্রাক্তন বিচারপতির নেতৃত্বে যেন তদন্তের নির্দেশ দেওয়া হয়। মুর্শিদাবাদের হিংসায় হিন্দুদের ঘর ছাড়াদের নিয়েও তিনি তদন্ত দাবি করেন। এর জবাব দিতে গিয়ে গাভাইয়ের বেঞ্চ যেটা বলেছে, আপনারা চাইছেন যে আমরা রাষ্ট্রপতিকে শাসনের জন্য নির্দেশ দিই, রাষ্ট্রপতি শাসনের জন্য। এমনিতেই আমাদের বিরুদ্ধে আইনসভার তরফে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন 3 বিচারপতির নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে শীর্ষ আদালতে আগেই মামলা দায়ের হয়েছিল। সেখানে মামলা দায়ের করেছিল দেবদত্ত মাঝি নামে এক ব্যক্তি। এরপর আজ পশ্চিমবঙ্গে 355 ধারা জারির আবেদনের পাশাপাশি এখানে উপদ্রুত এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করার নতুন আর্জিও জানানো হয়। আগামী মঙ্গলবার যেটা এই যে 300 যেটা আধা সামরিক বাহিনী, সেটা আগামী মঙ্গলবার দিন সেটা তালিকাভুক্ত করা হয়েছে। এবার এই গোলমালটা লাগলো কেন? আমি যে বললাম, এটা একটা বৃহত্তর বিতর্ক খুলে দিয়েছে। কদিন ধরেই আমরা দেখছিলাম যে বিজেপি সাংসদ ঝাড়খণ্ডে নিশিকান্ত দুবে, তিনি কিন্তু ক্রমাগত আক্রমণ করে যাচ্ছিলেন আদালতকে। নিশিকান্ত দুবে যেটা বলছিলেন যে আদালতের রায়ের ফলে যে ধর্ম যুদ্ধ শুরু হবে, এবং যেহেতু রাষ্ট্রপতিকে পর্যন্ত কেন বিল ছাড়া হচ্ছে না, সেই নিয়ে জবাবদিহির পাল্লায় পড়তে হচ্ছে, তাই তিনি প্রশ্ন করেছিলেন তাহলে তো পার্লামেন্ট তুলে দিলেই হয়। যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান, সেই রাষ্ট্রপতিকে কি করে আদালত বলতে পারে বিল ধরে রাখা যাবে না? এছাড়া নিশিকান্ত বলেছিলেন যে যখন রাম মন্দির হচ্ছিল তখন তুমি বলেছিলে যে কাগজ দেখাও, আর এখন ওয়াকফের সময় বিভিন্ন মসজিদ নিয়ে যখন প্রশ্ন উঠছে, তুমি বলছো কোথায় কাগজ পাবে? তাই উনি বলেছিলেন আদালতই ধর্মযুদ্ধ ডেকে আনছে। এর ফলে যা হওয়ার বিতর্ক কিন্তু প্রচন্ড হারে বেড়ে গেছে। যেহেতু প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা হয়েছে, বিজেপি কিন্তু তার থেকে ডিস্টেন্স নিজেদের বাড়িয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে এই মন্তব্য বিজেপির নয়। নিশিকান্ত দুবে যে মন্তব্য করেছেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য, ফলে বিজেপি এটার সঙ্গে সহমত নয়। তাতেও বিতর্ক থামছে না। ইতিমধ্যেও নিশিকান্ত দুবে আদালত অবমাননা করেছেন। এই একটি আদালত অবমাননারও এই গাভাইয়ের বেঞ্চে জমা পড়েছে, কিন্তু সেখানে জাস্টিস গাভাই বলেছেন এটা যে সলিসিটর জেনারেল তার থেকে পারমিশন নিয়ে আসতে হবে, তাহলে আদালত সেই মামলা গ্রহণ করবে। দেখুন, এমনিতে জেনারেলি যে 355 ধারা বা 356 তখন পরের ধাপ, এটা এখন আর বিশেষ করে বোম্বাইয়ের মামলায় পর 356টা হয় না, কিন্তু 355 আজকে কোনো সময় আদালতকে দিয়ে সেটা হয় না। হ্যাঁ, এক ক্ষেত্রে হতে পারে আদালত যদি ল অ্যান্ড অর্ডার নিয়ে রাজ্যের বিরূপ মন্তব্য করে। যেমন আদালত যদি বলে যে ল অ্যান্ড অর্ডার সামলাতে
এই তৃণমূল সরকার ব্যর্থ, তখন কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা সুযোগ করে দেবে যে দেখো আদালত বলেছে ল অ্যান্ড অর্ডার সামলাতে ব্যর্থ, তাহলে আমরা সেখানে 355 ধারা জারি করতে পারি। এমনি পশ্চিমবঙ্গে এখন যে অবস্থা ছিল, 355 ধারা কিন্তু জারি করলেও অন্তত কেউ বলতে পারতো না যে সেটা সংবিধান যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা অপপ্রয়োগ করা হয়েছে। কারণ বলা হয়েছে কোনো জায়গায় যদি ইন্টারনাল ডিস্টারবেন্স হয় তাহলে সেখানে 355 ধারা জারি করা যেতে পারে। এর মধ্যে কোনো সংবিধানগতভাবে এটা দেওয়া হয়েছে। এর জন্য যদি রাজ্যপাল যে রিপোর্ট পাঠান সেই রাজ্যপালের রিপোর্টের ওপর বেস করে রাষ্ট্রপতি সেটা জারি করতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখলাম রাজ্যপাল ঘুরে আসার পর তিনি নিশ্চয়ই রিপোর্ট দেবেন। রাজ্যপাল অবশ্য অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন, তো তিনি আসার পর নিশ্চয়ই রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের বেসিসে জানি না কি হবে, কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেবে। আগেও রাজ্যপাল যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, প্রচুর লোক মারা গিয়েছিল, তখনও উনি গিয়েছিলেন এবং তিনি বারবার বলেছিলেন এখন অ্যাকশনের টাইম, রাজ্য আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, অনেক কথা বলেছিলেন, কিন্তু কিছু হয়নি। এবার এখনো পর্যন্ত কিন্তু 355 তো দূরস্থ, এখনো পর্যন্ত কিন্তু আমরা যেখানে এনআইএ তদন্ত সেটাই কিন্তু শুরু হয়নি। এবার এই যে নিশিকান্ত দুবে যে বক্তব্যটা রাখলো, আগামী দিনে সেটা কি আদালতের সঙ্গে যারা আইন প্রণেতা, জনপ্রতিনিধি, তাদের দূরত্বটা কয়েক গুণ বাড়িয়ে দিল? আমি কেন কথা বলছি, কারণ আদালত আজকে যে ভাষায় বলেছে যে আমরা রাষ্ট্রপতিকে কি নির্দেশ দিতে পারি, এমনি আমরা আমাদের আর কি জুডিশিয়াল অ্যাক্টিভিজম যেটাকে বলা হয় তার এখতিয়ার ছাড়িয়ে যাচ্ছে, এই কথাটা কিন্তু বারবার করে আসছে। কারণ শুধুমাত্র যে নিশিকান্ত দুবে তিনি নয়, কিছুদিন আগে আমরা দেখেছিলাম উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পর্যন্ত সমালোচনা করেছিলেন, এবং এই যে 142 সংবিধানের ধারা যেটায় বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে আদালতকে, সেটা নিয়েও বলেছিলেন যে এটা টাইম বোমার মতো যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। অর্থাৎ আদালতের ওপর চাপ কিন্তু রয়েছে। একদিকে যখন এই আদালতের ওপর চাপ, বলা যেতে পারে জনপ্রতিনিধিদের বা পার্লামেন্টের কিছু সদস্য, এবং সেখানে আগামী দিনে আদালত কি করবে, একটা হচ্ছে আদালত কি সরাসরি বলা যেতে পারে, আমরা যেটা যে বললাম যে আদালতের অতি সক্রিয়তা আরো বাড়বে, নাকি আদালত নিজেদের আরো গুটিয়ে নেবে। কারণ বিজেপির এক সাংসদ বলেছেন আদালতের কাজ যে আইন প্রণয়ন হচ্ছে সেই আইনটা ঠিকভাবে মানা হচ্ছে কিনা সেটা দেখাই হচ্ছে আদালতের কাজ। আইনের প্রয়োগ যথাযথভাবে হচ্ছে কিনা, এক্সিকিউটিভরা করছে কিনা, এবং সেটা না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটাই দেখার কাজ। আইন প্রণেতাদের ওপর কোট আনকোট খবরদারি করতে পারে না আদালত। এই জায়গায় আজকে যখন 355 ধারা বা কোনো ল অ্যান্ড অর্ডার নিয়ে আজকে কোনো মন্তব্য করলো না, তাহলে কি নিশিকান্ত দুবেকে শুলে চড়াবেন বাংলার যারা গণতন্ত্রপ্রেমী মানুষ, যারা মনে করছেন যে একটা স্ট্রং অ্যাকশন দরকার এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গেলে, একটা স্ট্রং অ্যাকশন নিক কেন্দ্র। আমি বললাম যে কেন্দ্রের পক্ষে অনেক সুবিধা হবে যদি আদালত কোনো বিরূপ মন্তব্য রাজ্য নিয়ে করেন। যখন আপনাদের মনে আছে একটা সময় আরজি করের যখন ওই 14ই আগস্ট রাতে আরজি করে যখন ভাঙচুর হয়েছিল এবং তারপর সেখানে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা হয়েছিল হচ্ছে আরজি কর হসপিটালের বাইরে, তখন কিন্তু কলকাতা হাইকোর্ট একটা মন্তব্য করেছিল যে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে। সেই সময় মনে করা হচ্ছিল যে কলকাতা হাইকোর্ট যেহেতু এই নিয়ে মন্তব্য করেছেন, সেটা রাজ্যপালও বলেছিলেন এটা স্ট্রং স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের উপর ভরসা করে হয়তো কেন্দ্র কোনো কঠিন পদক্ষেপ নেবে, কারণ আদালতই বলেছেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছে না, ফলে কেন্দ্রের পক্ষে হয়তো সুযোগ করে দেবে, কারণ আদালতের ঘাট দিয়ে কেন্দ্র 355 ধারা প্রয়োগ করবে। কিন্তু সেটা হলো না, আমরা দেখলাম। আবার এবার কিন্তু মুর্শিদাবাদ এবং সেখানে হিন্দুদের ওপর যেভাবে মারা হয়েছে, হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, তারা বেশ কিছুদিন গিয়ে মালদায় ছিলেন, আবার অবশ্য তারা ফিরে এসেছেন, সেখানেও আমরা দেখেছি। তারপরে জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তারা এসেছেন, এরা সবই সাংবিধানিক বডি, তারা তাদের মতো করে রিপোর্ট দেবেন। কিন্তু আলটিমেট কি,
আলটিমেট এটা হলো আদালতও কিন্তু 355 নিয়ে কোনো কথাই বলল না। পরের সপ্তাহে আবার দেখা যাবে মঙ্গলবার দিন যে লিস্টিং কালকে হয়েছে সে কালকে যদি আসে, তাহলে কালকে দেখা যাবে যে আধা সামরিক বাহিনী নিয়ে বা ল অ্যান্ড অর্ডার নিয়ে কোনো বিরূপ মন্তব্য করে কিনা, যেটা দিয়ে 355 বা অন্য কোনো কড়া পদক্ষেপের পথে যেতে পারে কেন্দ্র। কিন্তু এটার জন্য একটা কেন্দ্রের সব থেকে বড় জায়গা, সেটা একটা পলিটিক্যাল উইল দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার। এখনো পর্যন্ত কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে কোনো রাজনৈতিক সদিচ্ছা কিন্তু দেখা যাচ্ছে না। বিজেপি রাজ্য নেতারা সবাই এনআইএ এর কথা বলছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কিন্তু এখনো সেই রাজনৈতিক সদিচ্ছা, যেখানে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে, এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। তাই আমাদের তাকিয়ে থাকতে হবে আদালত কি বলছে, আদালত কি কোনো বিরূপ মন্তব্য ল অ্যান্ড অর্ডার নিয়ে করছে, এবং তার উপর কি নির্ভর করে কেন্দ্র কোনো পদক্ষেপ নেবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।